হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই। আমরা একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছিলাম। একাদশ শ্রেণীর সরলরেখার 3টে পার্ট আছে। 2A 2B সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। আমাদের 2C চলছে। 2C পার্টের আমরা বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত কমপ্লিট করে নিয়েছি। আমাদের দীর্ঘর অঙ্ক চলছে। দীর্ঘর উপর কয়েকটা ক্লাস হয়ে গেছে। আজকে 9 থেকে শুরু করব, দীর্ঘ 9 থেকে। আশা করছি আজকে আমরা কমপ্লিট করে নিতে পারবো। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেক চ্যাপ্টারের সলিউশন সম্পূর্ণ সলিউশন করা আছে। ওকে, তাহলে আজকে শুরু করছি। আমরা 9 দাগের অঙ্ক শুরু করছি। দেখো আজকের ক্লাস শুরু করছি। বলছে -2 6 বিন্দু থেকে 2x + 3y = 1 সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। আচ্ছা, এইটা মনে করো 2x + 3y = 1। এখানে যদি -2 6 থাকে, এই বিন্দু থেকে এর উপর লম্ব হচ্ছে এইটা। আচ্ছা, এটা মনে করো P বিন্দু, এটা AB সরলরেখা যদি হয়, এটা যদি O বিন্দু হয়, এখান থেকে সমদূরত্বে এইটাও থাকবে Q বিন্দু। তাহলে এই সরলরেখার উপর এই বিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু চেয়েছে। প্রথম পার্ট, এই পার্টটা আমরা সলভ করছি। তাহলে আমরা এই যে সরলরেখার সমীকরণ 2x + 3y = 1, এই সরলরেখার লম্ব সরলরেখা ধরে নেব। ধরি 2x + 3y = 1 সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ। এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ হবে কি হবে? লম্ব হলে এদের সহগগুলো চেঞ্জ হয়, আর সহগগুলো ইন্টারচেঞ্জ হয়, মাঝে সাইন একটা চেঞ্জ হবে। তাহলে এটা হয়ে যাবে 3x - 2y = k। এটা হলো। এটা আবার বলেছে -2 6 বিন্দুকে আমি বলে দিয়েছি। দেখো তোমাদের বইয়ে দেয়া আছে, যেহেতু এটি -2 6 বিন্দুগামী, তাহলে কি হবে? আমরা এই বিন্দুটা এই সরলরেখার উপর পুট করব। 3 × -2 -2 × 6 = k, বা k = -6 - 12, বা k = -18। এইটা আসছে, ঠিক আছে? অতএব নির্ণেয় লম্বের সমীকরণ আসছে 3x - 2y = -18। ঠিক আছে? এবার দেখো, এই যে লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক এইটা চেয়েছে, এইটা এই সরলরেখাটা, এটা লম্ব সরলরেখা। এদের ছেদ বিন্দু বের করলেই সমাধান বিন্দু এই বিন্দুটা হয়ে যাবে, পাদবিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে সহজেই। ঠিক আছে? এটা দেখো, এই যে 2x + 3y = 1, এটা 1 নাম্বার দিলাম, আর 3x - 2y = -18, এটাকে 2 নাম্বার দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, আর এইটাকে 3 দিয়ে গুণ করছি। 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 4x + 6y = 2, এইটা হয়ে যাচ্ছে 3 নাম্বার। 3 দিয়ে গুণ করলে 9x - 6y = -3 × 8 = 54, 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার দেখো 3 + 4 করছি আমরা, কি হয়? 3 + 4 করে পাই। 3 হচ্ছে 4x + 6y = 2, আর এখানে আসছে 9x - 6y = -54। এইটা +6y - 6y কেটে দিলাম। এখানে আসছে 9x প্লাস এটা 13x -52 হয়ে যাবে, বা x = -52/13, বা x = 4 × 52 -4 হয়ে যাচ্ছে x =। ঠিক আছে? এবার দেখো, যে সমীকরণগুলো আছে তার মধ্যে এইটা 1 নম্বর সমীকরণ। একে x = -4 বসালে কি হচ্ছে? x = -4 বসালে হয়ে যাচ্ছে 2 × -4 + 3y = 1, বা -8 + 3y = 1। ঠিক আছে? বা এটা হয়ে যাচ্ছে 3y = 1 + 8, বা 3y = 9, বা y = 9/3, বা y = হয়ে যাচ্ছে 3। ঠিক আছে? তাহলে x সমাধান করতে গিয়ে দেখা গেল x = -4 আর y = 3 আসছে। অতএব নির্ণেয় লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। অতএব লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? -4 3 পাদবিন্দু স্থানাঙ্ক হচ্ছে। ঠিক আছে? -4 3 হয়ে যাচ্ছে পাদবিন্দু স্থানাঙ্ক।
এবার দেখো, এবার এটা ফার্স্ট পার্টটা নির্ণয় হলো, আর একটা পার্ট দেওয়া আছে যে এই পাদবিন্দুর সাপেক্ষে -2 6 এর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করো। আমরা প্রতিবিম্ব বিন্দু ধরে নেব। তাহলে এবার ধরে নেব, ধরি -2 6 বিন্দুর, এই বিন্দুর 2x + 3y = 1 সরলরেখা সাপেক্ষে 2x + 3y = 1 সরলরেখা সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি PQ ধরে নিচ্ছি, ঠিক আছে, PQ। তাহলে দেখো, এই যে দুটো বিন্দু আমাদের জানা আছে, আমরা এই দুটো বিন্দুর সাহায্যে আমরা ওখানে ছেদ বিন্দুটা বের করে নিয়েছি অলরেডি। এটা লম্ব আর এই সরলরেখা ছেদ বিন্দু একটা বের করে নিয়েছি। এবার এই যে PQ, এটা ক্যাপিটাল P ক্যাপিটাল Q ধরা আছে, হ্যাঁ, এটা এই PQ আছে -2 6, এখানে -2 6 এর প্রতিবিম্ব বিন্দু যদি Q হয়, তাহলে আমরা আগেও বলেছি এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে, মানে ও থেকে P এর দূরত্ব, ও থেকে Q এর দূরত্ব দুদিকটা সমান হবে, ঠিক আছে। এবার অতএব মধ্যবিন্দু বের করি, P ও Q এর। Q বিন্দু আমরা এই যে PQ ধরে নিয়েছি, এই দুটো বিন্দুর সাহায্যে, দুটো বিন্দু জানা আছে, তাদের মধ্যবিন্দু নির্ণয় করতে পারবো, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। আচ্ছা, অতএব P -2 6 ও Q, PQ বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে P -2/2, Q + 6/2, এইটা হবে। এবার দেখো, এইটা আসছে। এবার এটা আমরা কোন বিন্দুটা বের করছি, এইটা থেকে দূরত্ব সমান ও বিন্দুটা বের করছি। আবার ও বিন্দুটা হয়ে গেছে AB আর PO যে লম্ব ছিল, এদের ছেদ বিন্দুটা আমরা নির্ণয় করেছি, অন্যভাবে বেরিয়েছে -4/3। অতএব শর্তানুসারে কি হয়ে যাবে, শর্তানুসারে এরা পরস্পর সমান হয়ে যাবে, মানে এই স্থানাঙ্কটা = -4, তাহলে P -2/2 = -4, এইটা আছে, দেখো, ঠিক আছে। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে বা P -2 = -8, বা P = -8 + 2, বা P = -6। আবার হয়ে যাচ্ছে আবার Q + 6/2 = 3, বা Q + 6 = 6, বা Q = 6 - 6, বা Q = 0। তাহলে Q এর মান, P আর Q এর মানটা আমরা পেয়ে গেলাম। P আর Q এর মানটাই কিন্তু এটা হচ্ছে এই বিন্দুর, এই বিন্দুটার এই সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু। তাহলে এখানে অ্যান্সার আমরা কি বলতে পারবো, অ্যান্সার এখান থেকে আমরা বলতে পারবো সহজে যে সরলরেখা সাপেক্ষে -2 6 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক, অতএব 2x + 3y = 1 সরলরেখা সাপেক্ষে 6 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে এই যে PQ -6, 0, এটা, ঠিক আছে, এটাই আসছে, দেখো। দেখো 9 অঙ্ক কমপ্লিট হলো। এইভাবেই করতে হবে। আমরা এই বিন্দুর প্রতিবিম্ব ধরে নিয়েছি, প্রতিবিম্ব বিন্দু এই দুদিকে, এই সরলরেখা থেকে দুদিকে দূরত্ব সমান হবে, এই দুটো বিন্দুর সাহায্যে মধ্যবিন্দু নির্ণয় করেছি। আর এর আগের পার্টে আমরা এই যে লম্বর পাদবিন্দু নির্ণয় করেছিলাম, এই পাদবিন্দুটা দুদিকে দূরত্বের মাঝে সমান হবে, এটা থেকে দুদিকে দূরত্বটা সমান হবে। তাহলে শর্তানুসারে দুটো সমান করে দিয়েছি, সমান করে PQ, মানে এটা যে ধরে নিয়েছি সেই মানটা নির্ণয় হয়ে গেছে, প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পেরেছি। ওকে, নেক্সট দেখো 10 অঙ্ক। এবার দশের অঙ্ক কি বলছে, কোনো বর্গক্ষেত্রে দুটি বাহুর সমীকরণ দেয়া আছে, অন্য একটি বাহু 3-5 বিন্দুগামী, অন্য বাহু দুটির সমীকরণ। আচ্ছা, একটা বর্গক্ষেত্রের আমরা কি জানি, বর্গক্ষেত্রে সাধারণত হয়ে থাকে 4টি বাহু সমান হয়ে থাকে, এবং বর্গক্ষেত্রে 4টি কোণই সমকোণ হয়ে থাকে। বর্গক্ষেত্রে 4টি বাহু সমান
এই চারটি বাহু সমান এবং চারটি কোণই সমকোণ হয়ে থাকে। ঠিক আছে, দুটি বাহুর সমীকরণ দেয়া আছে। বর্গক্ষেত্রে দুটি বাহুর সমীকরণ বর্গক্ষেত্রের দুটি বাহুর সমীকরণ 5x + 12y - 10 = 0 এবং 5x + 12y + 29 = 0। ঠিক আছে, 5x + 12y - 10 = 0, 5x + 12y + 29 = 0, এই দুটো সমীকরণ আসছে, সমীকরণ দেয়া আছে। ঠিক আছে, মনে করো যে এই দুটো সরলরেখার সমীকরণ, এই দুটো বাহুর সমীকরণ। ঠিক আছে, তৃতীয় বাহু বলা আছে, মানে এবার তৃতীয় বাহুটা কি হবে, নিশ্চয়ই এরা যেহেতু লম্ব, এর সাপেক্ষে এটাও লম্ব, এর সাপেক্ষে এটাও লম্ব, এর সাপেক্ষে এটাও লম্ব, এর সাপেক্ষে এটাও লম্ব, দুটো যেহেতু সমান্তরাল, ধরি তৃতীয় বাহুর সমীকরণ, আমরা ধরে নিচ্ছি নিশ্চয়ই এর সাপেক্ষে লম্ব হবে। লম্ব হলে কি হবে, সহগে চেঞ্জ হবে, আর মাঝের একটা সাইন চেঞ্জ হবে, সেটা হয়ে যাচ্ছে 12x - 5y + k = 0 আমরা ধরছি। ঠিক আছে, বলা আছে তৃতীয় বাহুটি কত বিন্দুগামী, বলা আছে তৃতীয় বাহু অন্য একটি বাহু বলা আছে, এটি 3-5 বিন্দুগামী, যেহেতু 3-5 বিন্দুগামী, এতে মানটা পুট করবো আমরা, 3-5 বিন্দুগামী, 3-5 পুট করবো এই সরলরেখার উপর, এই সমীকরণের উপর। অতএব 12 × 3 - 5 × 5 + k = 0 বা 36 - 25 + k = 0 বা 11 + k = 0 বা k = -11, k = -11 আসছে। অতএব তৃতীয় বাহুর সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। দেখো তৃতীয় বাহুর সমীকরণ, অতএব তৃতীয় বাহুর সমীকরণ আসছে 12x - 5y - 11 = 0 বা 12x - 5y = 11, এইটা হয়ে যাচ্ছে তৃতীয় বাহু। এবার দেখো আমরা চতুর্থ বাহু ধরে নেব। চতুর্থ বাহুর সমীকরণ, চতুর্থ বাহুর সমীকরণ আমরা ধরে নিচ্ছি 12x - 5y + k1 = 0 ধরছি। ঠিক আছে, এবার দেখো যে কন্ডিশনটা ভালো করে বুঝতে হবে। এবারে কন্ডিশনটা হচ্ছে যে এই যে সরলরেখাটা, এইটা আর এইটা যে নির্ণয় হলো, এই সরলরেখাটা এইটা হচ্ছে এদের সমীকরণ। এবার এদের মধ্যেকার যদি দূরত্ব বের করি, সেটা হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য বেরোচ্ছে। ঠিক আছে, এই বাহু দৈর্ঘ্য বেরোচ্ছে, যেটা যেহেতু এখানে বলে দেওয়া আছে যে এটা একটি বর্গক্ষেত্র বলে দেওয়া আছে, তাহলে এই দূরত্বটা আর এই দুটোর সরলরেখার দূরত্ব বের করলে এইটা আর এইটা, এই দুটো এদের মাঝে দূরত্ব বের করলে এইটা বেরোবে, মানে এই যে দূরত্ব বেরোচ্ছে। কিন্তু আলটিমেট যেহেতু এটা বর্গক্ষেত্র, চারটে বাহু সমান, মানে এই দূরত্ব সমান, তাহলে আমরা এই দুটো সরলরেখার সমীকরণের মধ্যে দূরত্ব বের করবো, এদের মধ্যে দূরত্ব বের করবো, দূরত্ব বের করে সমান করে দেবো। এটা যেহেতু বর্গক্ষেত্র, চারটে বাহু সমান, তাহলে দূরত্ব নির্ণয় করে সমান করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি নাম্বারিং করে থাকি, যে এটাকে 1 নাম্বার, হ্যাঁ এটাকে 2 নাম্বার, এই সরলরেখাটাকে 3 নাম্বার, আর এটাকে 4 নাম্বার। তাহলে আমরা প্রথমে বলছি, দেখো যে 1 আর 3, এই যে 1, আচ্ছা বর্গক্ষেত্রে দুটি বাহুর সমীকরণ এইটা আছে, প্রথম দুটো, এইটা কিন্তু দ্বিতীয়, মানে এইটা 1 নাম্বার, দ্বিতীয় বাহু, এইটা দ্বিতীয় বাহু হয়ে যাচ্ছে সমান্তরাল। তৃতীয় বাহু যদি এইটা বলা হয়, চতুর্থ বাহু কিন্তু এইটা। ঠিক আছে, এই হবে। তাহলে 1 আর 2 এর মধ্যে, মানে এরা পরস্পর বিপরীত দিকে দিয়ে আছে, তাহলে 1 ও 2 এর মধ্যে দূরত্ব, হ্যাঁ দুটো সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব, 1 আর 3 যে দুটো সমান্তরাল বাহু, তাদের মধ্যে দূরত্ব যেটা। তাহলে এবার দূরত্ব নির্ণয় করছি, দূরত্ব নির্ণয় করে এবার ওই দুটো দূরত্ব সমান করে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখো যে কনস্ট্যান্ট পার্ট, এই কনস্ট্যান্ট পার্ট হচ্ছে এর আগে সাইন মাইনাস, এই কনস্ট্যান্ট পার্টের আগে সাইন প্লাস, তাহলে যেহেতু বিপরীত চিহ্ন, এরা মূলবিন্দুর বিপরীত দিকে অবস্থিত হচ্ছে। ঠিক আছে, তাহলে বিপরীত দিকে অবস্থিত, মানে তাহলে এদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হলে যোগ করতে হবে, দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে 5x + 12y - 10 = 0 ও 5x + 12y + 29 = 0 সরলরেখা দুটির মধ্যে দূরত্ব, দুটির
মধ্যে দূরত্ব কত হবে ইজ ইকুয়াল টু, এটা পুট করলে 0 0 হয়ে যাচ্ছে, 5 ইন্টু 0 প্লাস 12 ইন্টু 0। আচ্ছা এত কিছু করার দরকার নেই, আমরা একবারে মানটা নির্ণয় করছি। এইটা হয়ে যাবে মডের মধ্যে 29 প্লাস 10 বাই রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার এত একক। তাহলে এটা হয়ে যাচ্ছে 29 প্লাস 10 39 বাই রুট ওভার অফ 169 এত একক ইজ ইকুয়াল টু মড অফ 39 বাই 13 এত একক আসছে। এবার অন্য দুটো সরলরেখার মধ্যে দূরত্ব নির্ণয় করি। অতএব কি কি সরলরেখা আছে, 12x মাইনাস 5y মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0 এবং 12x মাইনাস 5y প্লাস k1 ইজ ইকুয়াল টু 0 সরলরেখা দুটির মধ্যে দূরত্ব। ঠিক আছে, সরলরেখা দুটির মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে k1 প্লাস 11 বাই রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস মাইনাস 5 তার স্কোয়ার এত একক হয়ে যাচ্ছে। তাহলে মড অফ k1 প্লাস 11 বাই এটা রুট ওভার অফ 144 প্লাস 25 মাইনাস স্কোয়ার হয়ে গেলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস 5 স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 25 এত একক হচ্ছে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মডের মধ্যে k1 প্লাস 11 বাই রুট ওভার অফ 169 এত একক ইজ ইকুয়াল টু মড অফ k1 প্লাস 11 বাই 13 এত একক হচ্ছে। এই দুটো আসছে, দেখো এই দুটো আসছে। ঠিক আছে, এবার এই দুটো দূরত্ব আমরা যেটা আলোচনা করলাম যে এই দুটো দূরত্ব সমান হবে, যেহেতু এটা বড় ক্ষেত্র বলেছে, তাহলে শর্তানুসারে যেটা চলে আসবে, এবার দেখো বড় ক্ষেত্রের কন্ডিশন অনুযায়ী শর্তানুসারে অতএব শর্তানুসারে মড অফ k1 প্লাস 11 বাই 13 ইজ ইকুয়াল টু মড অফ 39 বাই 13। তাহলে কেটে গেল এটা, তাহলে হয়ে যাচ্ছে মড অফ k1 প্লাস 11 ইজ ইকুয়াল টু মড অফ 39। তাহলে k1 প্লাস 11 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 39 এইটা আসছে। ঠিক আছে, অতএব একবার যদি আমরা প্লাস ধরি k1 প্লাস 11 ইজ ইকুয়াল টু 39 বা k1 ইজ ইকুয়াল টু 39 মাইনাস 11 বা k1 ইজ ইকুয়াল টু 28, আবার k1 প্লাস 11 ইজ ইকুয়াল টু মাইনাস 39 বা k1 ইজ ইকুয়াল টু মাইনাস 39 মাইনাস 11 বা k1 ইজ ইকুয়াল টু মাইনাস 50। ঠিক আছে, অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ বা চতুর্থ বাহুর সমীকরণ বলতে পারো, চতুর্থ বাহুর সমীকরণ হিসেবে বলতে পারো। চতুর্থ বাহুর সমীকরণ, তাহলে চতুর্থ বাহুর সমীকরণ কি হবে এখানে, 12x মাইনাস 5y প্লাস 28 একটা মান, এইটা ইজ ইকুয়াল টু 0 একটা হতে পারে। ঠিক আছে, আর একটা মান এইটা একটা হলো। ঠিক আছে, অথবা এইটা অথবা 12x মাইনাস 5y মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0, এই দুটো সমীকরণ হতে পারে। দেখো ঠিক আছে, দেখো 10-এর অঙ্ক কমপ্লিট হলো। নেক্সট দেখো আমরা 11-এর অঙ্ক শুরু করব। দেখাতে বলেছে, আচ্ছা এটা বুঝতে পারলে নিশ্চয়ই। যে কোনো অঙ্ক ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেটা পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। এবার দেখো এখানে বলা আছে 11টা, দেখাও যে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p, একটি সমীকরণ। x sin আলফা মাইনাস y cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস p, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু মাইনাস p, x sin আলফা মাইনাস y cos আলফা ইজ ইকুয়াল টু p। সরলরেখা চারটি একটি বর্গক্ষেত্র উৎপন্ন করে। এই চারটি সরলরেখা একটি বর্গক্ষেত্র উৎপন্ন করে দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা x cos আলফা প্লাস y sin আলফা, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p। আচ্ছা x sin আলফা মাইনাস y cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস p, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p,
x sin alpha minus y cos alpha is equal to minus p, x cos alpha plus y sin alpha x cos alpha plus y sin alpha is equal to minus p। আর চতুর্থ সমীকরণ দিয়ে যেটা দেয়া আছে x sin alpha minus y cos alpha is equal to x sin alpha minus y cos alpha is equal to p দেয়া আছে, তাই তো? দেখাতে বলেছে এই চারটি সরলরেখা একটি বর্গক্ষেত্র উৎপন্ন করে। এগুলোকে আমরা নাম্বারিং করছি, দেখো এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার যদি দিই, ঠিক আছে। প্রথমত আমরা কি করব? প্রথমত আমরা এখানে চারটে সরলরেখা যে দেয়া আছে এক থেকে চারটে সরলরেখার প্রবণতা বের করব। এই যে বর্গক্ষেত্রের কি হয়, বর্গক্ষেত্র দেখানোর জন্য এই কোণগুলো আমরা 90 ডিগ্রি দেখিয়ে দেব, আর দেখাবো এই দুটোর মধ্যে দূরত্ব আর এই দুটোর মধ্যে দূরত্ব সমান, তার মানে চারটে বাহু সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। চারটে বাহু তাহলে সমান হয়ে যাচ্ছে, তাহলে অনায়াসই এটা বর্গক্ষেত্র। আমরা কোণগুলো না প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি আর চারটে বাহু সমান, এটা কেবলমাত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রেই হয়, ঠিক আছে। তাহলে প্রথম কাজ চারটে বাহুর প্রবণতা বের করে এই দুটোর প্রবণতার গুণফল -1, এই দুটোর প্রবণতার গুণফল -1, এই দুটো সরলরেখার প্রবণতার গুণফল -1, এই দুটোর গুণফল -1, চারটে এদের প্রবণতার গুণফল -1 দেখে নিতে হবে প্রথমে, ঠিক আছে। এবার দেখো 1 থেকে পাই শুরু করব, ঠিক আছে। 1 থেকে পাই, তাহলে 1 থেকে কি পাচ্ছি? 1 এ আছে x cos alpha plus y sin alpha is equal to p, বা y sin alpha is equal to minus x cos alpha plus p। অতএব y is equal to minus x into cos alpha by sin alpha plus p by sin alpha। তাহলে m1 is equal to minus cos alpha by sin alpha হয়ে গেল। তাহলে একটা সরলরেখার প্রবণতা বেরিয়ে গেল, ঠিক আছে। এবার দেখো 2 থেকে পাই, 2 থেকে পাচ্ছি x sin alpha minus y cos alpha is equal to minus p। অতএব minus y cos alpha is equal to minus x sin alpha minus p। অতএব তাহলে y is equal to হয়ে যাচ্ছে minus x sin alpha by minus cos alpha minus p by minus cos alpha, তাই তো? তাহলে y is equal to হয়ে যাচ্ছে এখানে, এটা মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, x sin alpha by cos alpha plus p by cos alpha হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে m2 কত হচ্ছে দেখো, এখানে m1, m2 কত? sin alpha by cos alpha। এবার দেখো 3 থেকে পাচ্ছি, 3 থেকে পাই আছে x cos alpha plus y sin alpha is equal to minus p। তাহলে y sin alpha is equal to minus x cos alpha minus p। অতএব y is equal to minus x cos alpha by sin alpha minus p by sin alpha। অতএব m3 is equal to minus cos alpha by sin alpha। তিনটে সরলরেখার প্রবণতা বেরিয়ে গেল। এবার চতুর্থ সরলরেখার প্রবণতা নির্ণয় করছি, 4 থেকে পাই, 4 থেকে পাই x sin alpha minus y cos alpha is equal to p, ঠিক আছে। x sin alpha minus y cos alpha is equal to p। তাহলে y cos alpha is equal to কি হয়ে যাবে? x sin alpha minus p হয়ে যাবে। তাহলে y is equal to x sin alpha by cos alpha minus p by cos alpha হচ্ছে। তাহলে m4 is equal to sin alpha by cos alpha হয়ে যাচ্ছে, ঠিক আছে। চারটা সরলরেখার প্রবণতা আমরা নির্ণয় করে নিয়েছি। এবার যে কোনো দুটো পাশাপাশি সরলরেখা এদের তিনটে গুণফল যদি -1 দেখাতে পারি, তাহলে তিনটে সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, তিনটে কোণ 90 ডিগ্রি, চতুর্থটা অটোমেটিক 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তিনটে দেখাই তাহলে। অতএব প্রথম দুটোর গুণফল m1 into m2, m1 into m2 কত? m1 হচ্ছে এইখানে মাইনাস cos alpha by sin alpha into m2 হচ্ছে sin alpha by cos alpha। এইটা কাটলো, এইটা কাটলো, is equal to -1। অতএব
1 ও 2 পরস্পর লম্বভাবে অবস্থিত। 1 ও 2 সরলরেখা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে 1 ও 2 সরলরেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো M2 ইন্টু M3 বের করছি। M2 ইন্টু M3, এবার M2 ইন্টু M3, M2 এর মান কত ছিল? M2 এর মান ছিল সাইন আলফা বাই কস আলফা ইন্টু M3 এর মান এই যে এখানে মাইনাস কস আলফা বাই সাইন আলফা। এইটা কাটলো, এইটা কাটলো, ইজ ইকুয়াল টু -1। অতএব 2 ও 3 সরলরেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুটো কোণ 90 ডিগ্রি হয়ে গেল। 90 90 180, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তৃতীয় কোণটা যদি দেখিয়ে দিতে পারি তাহলে অটোমেটিক চতুর্থটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার দেখো M3 ইন্টু M4 ইজ ইকুয়াল টু M3 আছে এখানে মাইনাস কস আলফা বাই সাইন আলফা ইন্টু M4 এর মান সাইন আলফা বাই কস আলফা। তাহলে কস আলফা সাইন আলফা কাটলো -1। অতএব 3 ও 4 সরলরেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। 3 ও 4 সরলরেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অতএব চতুর্থ কোণটা স্বাভাবিকভাবেই চতুর্থ কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, অতএব চতুর্ভুজের 4টি কোণই 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, 4টি কোণই সমকোণ। এখানে বলে দিতে পারি আমরা এবার এর সাহায্যে চতুর্ভুজের 4টি কোণই 90 ডিগ্রি। অতএব চতুর্ভুজের 4টি কোণই 90 ডিগ্রি। এবার দেখো যে চতুর্ভুজের 4টি কোণই 90 ডিগ্রি এরকম কার কার ক্ষেত্রে হতে পারে? রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে হতে পারে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রেই হতে পারে। এবার আয়তক্ষেত্রে বিপরীত বাহু দৈর্ঘ্য প্রস্থ আলাদা, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টে বাহু সমান। তাহলে এদের মধ্যে যদি আমরা এদের মধ্যে দূরত্ব মানে এই সাইডের বাহুটা, এদের মধ্যে দূরত্ব মানে এই বাহু, এই দুটো যদি সমান দেখিয়ে দিতে পারি তাহলে হয়ে যাবে যে এরা একটা বর্গক্ষেত্র প্রমাণ হয়ে যাবে। তার মানে 1 আর 3 এর মধ্যে দূরত্ব দেখাতে হবে, এইটা আর এইটা সমান্তরাল। অতএব 1 ও 3 এর মধ্যে দূরত্ব, 1 ও 3 সরলরেখার মধ্যে দূরত্ব। এটা কত হচ্ছে দেখো, 1 ও 3 সরলরেখার মধ্যে দূরত্ব। এখানে দেখো 1 এর এই যে কনস্ট্যান্ট পার্টের আগে প্লাস চিহ্ন, কিছু নেই মানে কনস্ট্যান্ট পার্টের আগে মাইনাস চিহ্ন। তাহলে যেহেতু ধ্রুবক পদের আগে বিপরীত চিহ্ন, এরা তার মানে মূলবিন্দুর বিপরীত দিকে অবস্থিত, তাহলে এদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হলে যোগ করে দিতে হবে। ঠিক আছে, অতএব নির্ণয় দূরত্ব কত হবে? এটা p প্লাস p হয়ে যাচ্ছে বাই এখানে x এর সহগ cos আলফা, y এর সহগ sin আলফা, রুট ওভার অফ এইটা x এর সহগ cos আলফা cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা এত একক হচ্ছে, ইজ ইকুয়াল টু মড অফ 2p বাই রুট ওভার অফ 1 এত একক, মড অফ 2p একক। ঠিক আছে, এইটা আসছে দেখো, এটা একটা এলো। এবার দেখো 1 আর 3 এর মধ্যে দূরত্ব, 2 ও 4 এর মধ্যে দূরত্ব নির্ণয় করছি। হ্যাঁ, এটা দরকার নেই, এই কন্ডিশনটা আমাদের এই কন্ডিশনের কাজটা হয়ে গেছে। এবার দেখো এরপর যেটা করবে, অতএব 2 ও 4 সরলরেখার মধ্যে দূরত্ব কত হচ্ছে দেখো, এদের আগে এখানে 2 এর আগে মাইনাস, এখানে ধ্রুবক পদের আগে প্লাস, তাহলে এখানেও ধ্রুবক পদের আগে অপোজিট সাইড, তার মানে এরাও মূলবিন্দুর বিপরীত দিকে অবশ্যই, এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হলে যোগ করতে হবে। তাহলে মড অফ p প্লাস p হয়ে যাবে এখানে। ঠিক আছে, p প্লাস p, তাহলে মানে যোগ হচ্ছে কি, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে মানে বিপরীত দিকে, শুধু ধ্রুবক পদের মধ্যে যোগ, মানে এই মাইনাস সাইনটা তখন এ হচ্ছে না। ঠিক আছে, এটা মাইনাস মাইনাস মানে ফর্মুলা কি, c1 মাইনাস c2 বাই রুট ওভার অফ x এর স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে মাইনাস বলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা আসছে এখানে বাই রুট ওভার অফ এইটা হয়ে যাচ্ছে যে sin স্কয়ার আলফা প্লাস মাইনাস cos আলফা
তার স্কোয়ার, এইটা হচ্ছে এত একক, ইজ ইকুয়াল টু মড অফ 2p বাই রুটের মধ্যে এটা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এত একক, ইজ ইকুয়াল টু মড অফ 2p বাই রুট ওভার অফ 1 এত একক, ইজ ইকুয়াল টু মড অফ 2p এত একক আসছে। অতএব দেখো দুটো বাহু সমান, দুটো দূরত্ব সমান চলে আসছে। অতএব দেখো 1 ও 3 সরলরেখার মাঝের দূরত্ব সমান 2 ও 4 সরলরেখার মাঝের দূরত্ব, 1 ও 3 এর মাঝের দূরত্ব সমান 2 ও 4 এর মাঝের 2 ও 4 এর মাঝের দূরত্ব। যেহেতু মাঝের দূরত্বগুলো সমান হয়ে যাচ্ছে তাহলে এটা 4টে বাহু সমান, অতএব 4টি বাহু সমান হচ্ছে, 4টি বাহুর দৈর্ঘ্য সমান। অতএব চতুর্ভুজটির 4টি বাহু সমান এবং 4টি কোণ 90 ডিগ্রি, তাই তো? এটা কার ক্ষেত্রে সম্ভব? একমাত্র অতএব সরলরেখা চারটি একটি বর্গক্ষেত্র উৎপন্ন করে। অতএব এটি একটি বর্গক্ষেত্র, এটি একটি বর্গক্ষেত্র। অতএব সরলরেখা চারটি একটি বর্গক্ষেত্র উৎপন্ন করে। দেখো হলো, সরলরেখা চারটি একটি বর্গক্ষেত্র উৎপন্ন করে, এটাই দেখাতে বলেছে, এটাই দেখানো হলো। ঠিক আছে, দেখো এর সাথে সাথে 11 অঙ্কটা কমপ্লিট হলো। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, পরবর্তী ক্লাসে নতুন কোনো পার্ট স্টার্ট করবো। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেটা পুনরায় আলোচনা করব। ওকে, এর পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করব। আজকের মধ্যে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।